আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি সাদি আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকতার শুভেচ্ছা। আমরা আজকে কৃষি শিক্ষা নিয়ে আলোচনা করব। কৃষি শিক্ষার আমরা প্রথম অধ্যায়ের পার্ট 1 পড়েছি। আমরা পার্ট 1 আবার পুনরায় রিভাইজ দিচ্ছি এবং যারা ক্লাসটি করেননি তারা অবশ্যই ক্লাসটি করে নেবেন এবং তাদের সুবিধার জন্য আবারও পুরানায় কিছু রিভিশন দেওয়া হলো। আমাদের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষির পার্ট 1 এবং আজকে পড়ানো হলো পার্ট 2। সবাই ভালো করে পড়াশোনায় মনোযোগ দিবেন এবং যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে যাচ্ছেন তারা অবশ্যই প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন। ক্লাসটি কেমন লাগলো তা জানাবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক বা লাভ টেক দিয়ে যাবেন। অর্থাৎ আপনারা কারা ক্লাস করেছেন সেটা তো অনেক ভিউ দেখি, এখন ভিউটা যে কারা সেটা একটা দেখলে ভালো লাগে না? আপনারা ক্লাসটা করেছেন, ক্লাসটা কেমন লাগলো, এখন কি ক্লাসটা করে আপনাদের ভালো লাগে না? পড়া কোন দিকে বুঝতে অসুবিধা হয় সেটা তো অবশ্যই জানাতে হবে। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা তো সবাই পড়া বুঝে, যারা আমার কাছে টিউশন করে। এখন যারা আপনারা অনলাইনে ক্লাস করছেন কিন্তু কোনো লাইক বা লাভ টেক দিচ্ছেন না, তাহলে আমি আর আপনাদের তো বুঝতে পারবো না যে আপনাদের ক্লাসটা কেমন লাগছে। আপনারা কি আদৌ বুঝতে পারছেন নাকি পারছেন না? আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন বা ইনবক্সে জানাবেন যে আমি এই পড়াটা বুঝিনি, তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে পড়া বুঝিয়ে দেওয়ার। এখন আপনারা কিছু জানাচ্ছেন না, আপনারা কোনো রিয়েক্ট দিচ্ছেন না, তাহলে আমরা বুঝবো কী করে যে আপনারা পড়াটা বুঝেছেন? এটা যে কোনো ক্লাসে পড়াই দেখছি না আমি। এখন আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে কিছুদিন আগে একাদশ শ্রেণী পড়া দেওয়া হয়েছিল, কিন্তু এখন আপাতত অফ করে আছে। তারপর এখন পঞ্চম শ্রেণী ক্লাস, তারপর হয়তো ষষ্ঠ শ্রেণী ক্লাস দেওয়া হচ্ছে, তৃতীয় শ্রেণী ক্লাস দেওয়া হচ্ছে। তো ধীরে ধীরে সব ক্লাস আপলোড করা হবে, অর্থাৎ যারা আমাদের স্টুডেন্ট আছে আমরা তাদেরকে পড়া দিচ্ছি। এখন যারা অন্যান্য ক্লাসের স্টুডেন্ট ভর্তি হতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন বলতেছেন ভর্তি ফিটা কত? আসলে ভর্তি ফিটার টাইমটাই পাচ্ছি না যে ভর্তি ফিটার ইয়েটা দিব। চেষ্টা করছি, আমাদের রেডি হয়ে গিয়েছে ভর্তি ফির পরিমাণটা কত টাকা দিয়ে ভর্তি হতে হবে মাসে। তবে কিছুদিন আগে একটা অফার দেওয়া হয়েছে, সেই অফারটা তো শেষ, এখন আবার একটা অফার চলতেছে। সেই অফারের ভিত্তিতে আমরা চেষ্টা করবো আজকে রাতে দিয়ে দেওয়ার জন্য। সো ঠিক আছে, আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ক্লাসে মনোযোগ দিয়ে বসবো এবং আমাদের কৃষি শিক্ষা বিষয়ের জন্য একটা অবশ্যই কী করব, একটা নোট খাতা বানিয়ে ফেলবো, যাতে আমরা যে জ্ঞানমূলকগুলো হোমওয়ার্ক দেবো, যে সিকিউগুলো হোমওয়ার্ক দেবো, অবশ্যই সেগুলো কী করতে হবে, আমাদের সেই নোট খাতাতে রেডি করে ফেলতে হবে। তাহলে ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াটা ক্লাসটি করবেন। পাঠ দিয়ে পড়তেছি আমরা এখন। ওই দেখো পাঠ দিয়ে কী বলছেন? ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন। পরে হাত দিবা। ফসল, মৎস্য, পশু পাখি, বনায়ন। অর্থাৎ আমরা পার্ট 1 পড়ছি আমাদের মৌলিক চাহিদাগুলো, আমাদের কী কী কাজে লাগে, তারপর কৃষির পরিধি কী, বিষয়বস্তু কী, ওগুলো পড়ছি আমরা এই পার্ট 1। কিন্তু এখন আমরা পড়বো কি পার্ট 2-এ, ফসলটা কী আসলে, মৎস্যটাই বা কী, পশু পাখি কী, বনায়নটা কী। জন্মিনা এখন আন্টি জরাসন হতে না আর কুয়াশা হরি গিয়ে আনলো রাতে 10টা বাজায় ওটা নিয়ে তো এত কিনে শান্তি লাগার খেয়ে শুধু ফুলত যায় নামাজ পড়ে না দিব হরি দেখো এদিকে, ফসল, মৎস্য, পশু পাখি, বনায়ন। পূর্বে পাঠে আমরা কৃষি পরিধি সম্পর্কে আলোচনা করেছি, যেটা আমরা এখন বলতেছি। উক্ত পাঠে আমরা কোন কোন বিষয়ে কৃষির অন্তর্ভুক্ত তা জানতে পেরেছি। অর্থাৎ আমাদের মৌলিক চাহিদা কয়টি? 5টি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তাহলে খাদ্যটা কিসের সাথে যুক্ত আছে? কৃষিতে যে ফসল উৎপাদন করে, বিভিন্ন ধান চাষ করে, শাকসবজি রোপণ করে, তাহলে আমরা ওই শাকসবজি রোপণ করে বলে, ধানটা চাষ করে বলে আমরা কোত্থেকে খাবারটা পাচ্ছি? কৃষি থেকে পাচ্ছি। আর আমরা দোকানে করে বিক্রি করতেছি, আমরা দোকান থেকে গিয়ে ক্রয় করে আনতেছি। তারপর আমরা খাদ্য, বস্ত্র, তাহলে বস্ত্রটা পাচ্ছি কোত্থেকে? পশম, তুলা, রেশম কাপড় থেকে। অর্থাৎ এই পশম সুতির কাপড় থেকে আমরা পাচ্ছি। তারপরে তুলা, ব্যাট পাচ্ছি, রজাই বানাতে পারতেছি।
তারপর রেশম, যেটা একদম একদম স্লিক, রাজা রানীরা পরে থাকে কাপড়টা বিশেষ করে, তাহলে ওই কাপড়টা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা বস্ত্রটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের কৃষির পরিধি বলতেছে। এই যে এক একটা বিষয়, এটা হচ্ছে পরিধি। পরিধি মানে বিষয়, কৃষি কী কী নিয়ে কাজ করে। তারপর চিকিৎসার মধ্যে কী আছে? চিকিৎসার মধ্যে আছে বিভিন্ন বাসক পাতা, তারপর আর কী কী পাতা আছে। আমরা পাটেকের দিকে যাই, পাটেকে যাই, কী কী আছে? পাতা। আমলকি আছে চিকিৎসার জন্য, হর্তকি, বহেরা, থানকুনি, বাসক। আমলকি, হর্তকি, বহেরা, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায়। তাহলে ওষুধি গাছ কোনগুলা? ওষুধ পাই আমরা এখান থেকে। তা কৃষির ওষুধ পাওয়া যায় এখান থেকে। আমরা এই পেজে পড়তেছি। আমাদের যেহেতু বলছে পূর্বের পাঠে আমরা কৃষি সম্পর্কে, পরিধি সম্পর্কে জেনেছি। এখন পরিধি সম্পর্কে যারা এখনো পরে বুঝতে পারো নাই, তাদের জন্য কি পরিধি কোনগুলো সেটা চিহ্নিত করতেছি। তারপর হচ্ছে বাসস্থান। তাহলে বাসস্থানের জন্য আমাদের কি কাঠ প্রয়োজন। যারা পাকা ঘরে বসবাস করে, তাহলে ওদের পাকা ঘরটা বানানোর সময় কি গাছটা প্রয়োজন হয়। কেন? ফিলার দেওয়ার জন্য। তাহলে গাছটা আসতেছে কোত্থেকে? কৃষি, অর্থাৎ আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে। তারপর আমাদের বিভিন্ন আলমারি প্রয়োজন হয়, তাহলে এগুলো কোত্থেকে হচ্ছে? কৃষি থেকে হচ্ছে। যেমন এখানে আছে কাঠ, আখের, বাঁশ, খড়, গবাদি পশু, গোবর, মাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। তার আগে লিখছি আমরা কাঠ, বাঁশ, খড়, ছন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। তাহলে আমরা কী পাই? আসবাবপত্র পাই। তারপর হচ্ছে চিকিৎসা, চিকিৎসাটা পড়ে ফেলছি। শিক্ষা, শিক্ষার জন্য আমাদের একটা জিনিস আমরা পাচ্ছি, ওইটা কি? কাগজ। কোথায় কাগজ হচ্ছে? কাঠ ও আখের ছুবড়া, বাঁশ, এগুলো দিয়ে কি? কাঠ ও আখের ছুবড়া, বাঁশ, এগুলো দিয়ে আমরা কি পাচ্ছি? কাগজ পাচ্ছি। কাপ্তায় আমাদের কি আছে? একটা কাগজ পেপারমেন্ট আছে, ওইখানে কাগজ কীভাবে তৈরি করা হয় দেখানো হয়। এখন আমরা পাঠ 2 যাই। তাহলে উক্ত পাঠে আমরা কোন কোন বিষয়ে কৃষির অন্তর্ভুক্ত তা জানতে পেরেছি। এখন আমরা ফসল, মৎস্য, কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয় কেন অন্তর্ভুক্ত, কীভাবে অন্তর্ভুক্ত, কীভাবে আসছে, ওইটা ব্যাখ্যা করতে হচ্ছে। এটা হচ্ছে পরিধি বা বিষয়বস্তু। এখন আমরা আলোচনা করতেছি পার্ট 2 ফসল, মৎস্য, পশু পাখি, বনায়ন নিয়ে। তাহলে পূর্বের পাঠে আমরা কৃষির পরিধি সম্পর্কে আলোচনা করেছি, যেগুলো তোমাকে আমি এতক্ষণে ব্যাখ্যা করে দেখাইছি, বলতেছি। উক্ত পাঠে আমরা কোন কোন বিষয়ে কৃষি অন্তর্ভুক্ত তা জানতে পেরেছি। এখন আমরা ফসল, মৎস্য, পশু পাখি, বন ও বনায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমরা ফসলটা কি, মৎস্যটা বা কি, বা পশু পাখি, বন, বনায়ন এগুলা কি, এগুলো সম্পর্কে আমরা ভালো করে আলোচনা করব। তাহলে এখন প্রথম অপশানটা কি আছে? ফসল। ফসল উৎপাদনে কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। ফসল, ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। মানুষের খাওয়া ও পড়া অর্থাৎ বেঁচে থাকা ফসল উৎপাদনের জন্য উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মানুষ একটা জীবনে যদি পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তাহলে ওর কিন্তু অবশ্যই খেতে হবে। তাহলে এই খাবে, যে খাওয়াটা কোত্থেকে আসবে? এই ফসল থেকে আসবে। ধান বলো, মিষ্টি কুমড়া বলো, তোমার শাকসবজি বলো, মাছ বলো, সব কিছু। চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। ওটা পেন্সিল দিয়ে দাগাবো। চাষের ভিত্তি করে ফসলকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা মাঠ ফসল ও উদ্যান ফসল। চাষের উপর ভিত্তি করে ফসলকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা মাঠ ফসল ও উদ্যান ফসল। এবার আমরা কি জানবো? মাঠ ফসলটা কি? মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারতেছি কি মাঠ ফসলের মধ্যে কি কি আছে? ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। ভুট্টা হচ্ছে দানা জাতীয় ফসল, অর্থাৎ যেগুলো দানা জাতীয়, ছোট ছোট চাউলের মতো দেখতে। তাহলে ওগুলো হচ্ছে কি মাঠ ফসল। দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। দানা জাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। তাহলে দানা জাতীয় ফসলে কি আছে? শর্করা আছে। মসুর, মাসকলাই, মুগ ইত্যাদি ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে। তেল জাতীয় ফসলের মধ্যে রয়েছে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। এইসব ফসল আমাদের খাদ্যের স্নেহ জাতীয় উপাদানকে সরবরাহ করে। পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল। তাহলে পাঁচটা কি? আঁশ জাতীয় ফসল। পাট আমাদের প্রধান অর্থকারী ফসল।
পাটটা কি? পাট আমাদের আঁশ জাতীয় ফসল, পাট আমাদের অর্থকারী ফসল। এখন অর্থকারী ফসলটা মানে এটা কি? অর্থকারী ফসল মানে হচ্ছে আমরা পাট থেকে কী তৈরি করতে পারি? কাপড় তৈরি করতে পারি। ওই কাপড়টা কই করে আমরা? কাপড় তৈরি করার পর আমরা বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে ফ্যাশন ডিজাইনিং বা ড্রেস মেকিংদের কাছে পাঠাই সেলাই করতে। ওরা সেলাই করে জামাটা বিক্রি করে, বা ওরা বিভিন্ন কাটিংতে ভালো করে ডিজাইন করে, শুধু সেলাইটা করে না, কিন্তু কীভাবে কাপড়টা কাটতে হবে, কীভাবে কাপড় এটা ওরা ডিজাইনটা করে দেয়, তারপর আমরা এটা কি সেল করে দিই। তাহলে আমরা এখান থেকে টাকাটা পাই, যে টাকাটা পাই ওটা আমাদের কি দেশের জন্য অনেক কাজে লাগে। তারপর হচ্ছে পানীয় জাতীয় ফসল হচ্ছে চা কফি। পানি জাতীয় ফসল কী কী? চা কফি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, কী খেয়ে থাকি? চা খেয়ে থাকি, কফি খেয়ে থাকি। তো কফিটা অনেকে কম খায়, কিন্তু চাটা বেশি খায়। আমরা সকালেও খাই চা, তারপর বিকালেও খাই চা। আবার এখন রোজা আসছে, রমজান আসছে, রমজানের মধ্যে আমরা কি ইফতার করার পর অনেকে চাটা খাই। কেন? একটু ভালো লাগার জন্য, না আসে একটু ক্লান্তি দূর হওয়ার জন্য চা অথবা কফি খাই। তারপর এখন কি পড়বো আমরা? উদ্যান ফসল। উদ্যান মানে কি সেটা আগে দেখতে হবে। সারা বছর কৃষকেরা উদ্যান ফসল চাষ করে। উদ্যান ফসল হচ্ছে মানে এই মৌসুমে আমি এইটা চাষ করব, তারপর যখন ওই মৌসুম আসবে আমি আরেক মৌসুম আরেকটা চাষ করব। অর্থাৎ একটা জমিতে বিভিন্ন রকম উল্টা পাল্টা চাষ করাকে কী বলা হয়? উদ্যান ফসল। যখন ধানের চাষ আসে তখন প্রথমে কী চাষ করে? ধানটা চাষ করে। ধান চাষ করা শেষ, ধানের দিন শেষ, তারপর কী চাষ করে? ফেলম বিচি চাষ করে। ফেলম বিচি চাষ করা শেষ, তারপর কি শিম চাষ করে, লাউ চাষ করে, এই বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে না? বুঝতে এবার? এখন সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করেন। উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কি শাকসবজি, ফলমূল, মশলা ইত্যাদি। লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু ইত্যাদি শীতকালের প্রধান সবজি। তাহলে এই যে সবজিগুলো দেখতেছি, এই সবগুলো সবজি কি শীতকালীন, শীতকালীন সবজি। তারপর হচ্ছে কি চাল, কুমড়া, ঝিঙা, ঝিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম বর্ষাকালের সবজি। তাহলে চাল, কুমড়া, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম বর্ষাকালের সবজি। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের কৃষি শিক্ষাতে যেরকম পড়া আছে তেমনি গার্হস্থ্য বিজ্ঞানে মেয়েদের থেকে পড়া আছে। গ্রীষ্মকালীন সবজি কোনগুলা, শীতকালীন সবজি কোনগুলা, তারপর আছে কি আবার বর্ষাকালের সবজি কোনগুলা, ওদের এরকম আছে। তারপর আবার গার্হস্থ্য বিজ্ঞানে আর কী কী আছে, কীভাবে একটা বেডরুমকে গুছাতে হয়, কীভাবে একটা জামা ভাঁজ করতে হয়, কীভাবে একটা রান্নাবান্না করতে হয়, এসব কিছু গার্হস্থ্য বিজ্ঞানে দেওয়া আছে। এখন তো আমাদের তোমাদের মতো ছেলেদের কী করতে হয়? কৃষি শিক্ষাতে কী পড়তে হয়? চাষ কীভাবে করব, কারণ ভবিষ্যতে জীবনে চলার পথে একটা মেয়ে হোক ছেলে হোক সে তাহলে কৃষি কাজটা করতে পারে। আর একটা ছেলে হোক মেয়ে হোক সে গাছতো বিজ্ঞানের মতো পড়াশোনা করে সে কী করতে পারে? একটা সুন্দর ঘরকে গোছালো করে রাখতে পারে। পর্দা কোনটা কোন সময় দিলে ভালো হবে, ঘরে কোন রঙটা কখন করলে ভালো হবে, কোন রঙটা করলে ঘরটা আরও বড় মনে হবে, ঘরটা ঠান্ডা থাকবে, ওই সব পড়া কোথায় আছে? গাছতো বিজ্ঞান আছে। বুঝছো? তো এখন কোনটা কোন ঋতুর ফল এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক আসতে পারে, আবার সঠিক উত্তর আসতে পারে। তাহলে আমাদের শীতকালের প্রধান সবজিগুলো কী কী আমরা একটু দাগায় ফেলি, মার্ক করে ফেলি। লাউ, শিম, ফুলকপি, টমেটো, আলু, এগুলো হচ্ছে শীতকালীন প্রধান সবজি। তারপর আমরা তারপরটা মার্ক করি। চাল, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি গ্রীষ্ম ও বর্ষাকালের সবজি। অর্থাৎ গ্রীষ্ম আর বর্ষাকালে যে সবজিগুলো থাকে ওগুলাই। তারপর আমরা এর পরেরটা পড়ি। ফলের মধ্যে আম, কাঁঠাল, জাম ইত্যাদি উল্লেখযোগ্য মৌসুমি ফল। মৌসুমি ফল মানে হচ্ছে কি আম, কাঁঠাল, লিচু, জাম ইত্যাদি উল্লেখযোগ্য মৌসুমি ফল মানে হচ্ছে যে ঋতুতে সে ঋতুতে এই ফলগুলো পাওয়া যায়। আমটা আমরা কখন পাই? আম আর কাঁঠাল গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কী পাই আমরা? আম ও কাঁঠাল পাই। তারপর আমরা শীতকালে জাম পাই, তাই তো? সরি, বর্ষাকাল নাকি শীতকালে জানি জাম পাই। তারপর হচ্ছে লিচু, লিচুটা কখন পাই? বর্ষাকালে। তাও তাহলে আবার পেঁপে, নারিকেল আমরা যেটা সারা বছর পাই সেটা কোনটা পাই? আবার পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি কিন্তু সারা বছর পাওয়া যায়। তাহলে আমরা সারা বছর কোনগুলো পাই? পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি। কলাটা কি যেটা আমরা চিরাতে দিয়ে খাই এখন রোজার ইফতারে, ওই কলা। তারপর নারিকেল, পিঠা, ভাপা পিঠা বানালে তখন দেওয়া হয়, পায়েস রান্না করলে পায়েসে দেওয়া হয়। তাহলে এগুলোতে নারিকেল। তাহলে শাকসবজি, ফল থেকে আমরা ভিটামিন, খনিজ পদার্থ পেয়ে থাকি। তাহলে কী পাই আমরা? বলো। ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি। সুতরাং বলা যায় ফসল উৎপাদনের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য প্রায় সকল খাদ্য উপাদানই পেয়ে থাকি।
অর্থাৎ ফসল চাষ করে আমরা ভিটামিন, আমিষ সব কিছু আমরা পেয়ে থাকি। এখন আমরা এতক্ষণে পড়ছি একটা ফসল, একটা ফসল মানে কি একটা বিলে, যেটা আমরা গ্রামের ভাষায় কি বলি, চট্টগ্রাম ভাষায় বা গ্রামের ভাষায় বিল বলে থাকি। তাহলে ওই বিলের মধ্যে কয় ধরনের চাষ করা যায়? 2 ধরনের। একটা হচ্ছে মাঠ ফসল, একটা হচ্ছে উদ্যান ফসল। তাহলে মাঠ ফসল মানে কি শুধু ধান চাষ করা, গম চাষ করা, ভুট্টা, পাট, তুলা এগুলো চাষ করাকে বলা হয় মাঠ ফসল। আর উদ্যান ফসল মানে কি, এই এখন মিষ্টি কুমড়া চাষ করছে, মিষ্টি কুমড়ার পাশাপাশি টমেটো চাষ করছে, টমেটো চাষ করার পাশাপাশি আবার আলু চাষ করছে, এগুলো শেষ। আবার ফেলন বিচির টাইমে ফেলন বিচি চাষ করছে, ফেলু বিচি। আবার পেলু বিচি পরে শিম চাষ করছে, শিমের পরে কাকরুল আসছে, শীতকালে কাকরুল চাষ করছে। এখন কি শীতকালে শিম আছে, তাহলে গ্রীষ্মকালে কি আসবে? কাকরুল, করলা আসবে। এই যে এখন গ্রীষ্ম আসতেছে, এখন কি আসবে? কাকরুলটা আসবে। তারপর বর্ষাকালে বিভিন্ন শাক চাষ করছে, বিভিন্ন রকমের শাক চাষ হচ্ছে। এখন যেটা তোমার সারা বছর শাক পাওয়া যায় সেটা কি এলেচি শাক, কচু শাক, এগুলো কিন্তু কি সারা বছর শাকটা পাওয়া যায়। সো তারপর এখন দেখি আমরা মৎস্য, একটা মাছ কিভাবে চাষ করতে হয়, আমরা কীভাবে মাছ চাষ করে টাকা উপার্জন করতে পারবো। তাহলে ফসল চাষ করে যেভাবে টাকা উপার্জন করতে পারবো, ঠিক তদ্রুপভাবে মৎস্য চাষ করেও কিন্তু টাকা উৎপাদন করতে পারবো। তাহলে আমরা এখন মৎস্যটা দেখি। মৎস্য, মাছ আমাদের রূপালী সম্পদ এবং আমিষের প্রধান উৎস। দেখি বলো তো আমাদের জাতীয় মাছ কি? ইলিশ। প্রাণীজ আমিষের সিংহভাগ 60% আমরা মাছ থেকে পাই। মাছ আমাদের প্রিয় খাদ্য, তাই আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি। তাহলে বাক্যটা কি? মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য খুবই উপযোগী। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট। কোন দেশের মাটি পানি মাছ চাষের জন্য উপযোগী, এটা প্রশ্ন আসতে পারে। কোন দেশ? বাংলাদেশ। মার্ক করো। বাংলাদেশে 60%-এর নিচে বাংলাদেশের মাটি ও পানি চাষের জন্য উপযোগী। তারপর প্রাণীজ আমিষ সিংহভাগ 60% আমরা মাছ থেকে পাই। কত পার্সেন্ট আমরা মাছ থেকে পাই? 60%। আমিষের ভান্ডার 60% আমরা মাছ থেকে পাই। এই দেশের চাষযোগ্য মাছের মধ্যে কি কি আছে? রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাই পাঙ্গাস, সিলভার কার্প, গ্লাস ক্রাব, সরপুটি, তেলাপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। তাহলে আমরা কি কি মাছ পাই চাষযোগ্যের মধ্যে? রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাই পাঙ্গাস, সিলভার কার্প, গ্লাস কার্প, সরপুটি, তেলাপিয়া এগুলা। বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। তাহলে বাংলাদেশ থেকে চিংড়ি সহ আরও অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি মানে কি? এই দেশ থেকে বিদেশে যাচ্ছে। হ্যাঁ বিক্রি করতেছে। আর বিক্রি করাকে কি বলা হয় আমাদের কৃষিভিত্তিক, কৃষি ভাষায় বলি, অর্থনীতি ভাষায় রপ্তানি। আর অন্য দেশ থেকে আমাদের দেশে কিনে আনাকে বলা হয় আমদানি। আমাদের দেশের জিনিস অন্য দেশে পাঠাচ্ছি, ওটাকে বলা হয় রপ্তানি। আর অন্য দেশ থেকে এদেশে কিনতেছি, ওটাকে বলা হয় আমদানি। হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা দেখাইছো, বিভিন্ন শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছে। অর্থাৎ এখন আমরা মাছ নিয়েও কিন্তু পড়াশোনা হচ্ছে। একটা মাছ কীভাবে চাষ করব, কৃষি শিক্ষা নিয়ে পড়াশোনা করলে তোমার মৎস্য বিজ্ঞান একটা বই থাকবে, তারপর তোমার প্রাণী বিষয় নিয়ে একটা বই থাকবে, ফসল নিয়ে একটা বই থাকবে, আলাদা আলাদা বিভিন্ন রকমের বই থাকে। ঠিক তদ্রুপ আমাদের রাষ্ট্রবিজ্ঞানে কী কী আছে? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অর্থাৎ বিভিন্ন বড় বড় দেশের নিয়ে পড়াশোনা। কোন দেশ কীভাবে চলায়, কোন দেশে কীভাবে রাজনীতি হয়, এসব পড়া আছে। তারপর আরও আছে দক্ষিণ এশিয়ার ইতিহাস। আবার ইতিহাসে পড়তে, ইতিহাস ডিপার্টমেন্টে যারা পড়তেছে ওদের দক্ষিণ এশিয়ার ইতিহাস, তারপর মুঘল সাম্রাজ্যের ইতিহাস, এগুলো আছে। ইসলাম ইতিহাসে পড়লে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী পড়তে হয়, অলি বুজুর্গের কাহিনী পড়তে হয়, তারপরে আরও বিভিন্ন রকম কি ইসলামের বিভিন্ন ঘটনা পড়তে হয়, হাদিস পড়তে হয়, এগুলো পড়তে হয়। আবার যারা ল নিয়ে পড়াশোনা করে ওদের কিন্তু বিভিন্ন প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা আইন আছে। ওই আইনগুলো মুসলিম আইন, হিন্দু আইন, বৌদ্ধ আইন, খ্রিস্টান আইন, পারিবারিক আইন, সামাজিক আইন, তারপর সাংবিধানিক আইন, এগুলো পড়তে হয়। আবার রাষ্ট্রবিজ্ঞানে কী পড়তে হয়? সাংবিধানিক আইনটা পড়তে হয়। তারপর লতে আবার কি আছে? কোম্পানি আইন। একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়, ওই ঝামেলাটা কীভাবে সমাধান করব, ওইখানে কি কোম্পানি আইন থাকে। আর কোম্পানি আইনটা আবার কোন সাবজেক্টও আছে? ম্যানেজমেন্ট সাবজেক্টও আছে। সো তো আমাদের এখানে কি যারা কৃষি নিয়ে পড়াশোনা করে ওদের বিভিন্ন এই যে এক একটা টপিক আমরা পড়তেছি, ওই এক একটা টপিক নিয়ে কি আমাদের একটা বড় বিশাল বই। মাছ নিয়ে একটা বই আছে কৃষি শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করবে, ফসল নিয়ে একটা বই আছে, তারপর পশু পাখি নিয়ে একটা বই আছে, প্রাণীবিদ্যা। আচ্ছা তারপর দেখি আমরা বিভিন্ন শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছে। এইসব প্রযুক্তির বিস্তার ঘটায় দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমাদের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় 60 গ্রাম। এটা আমরা মার্ক করব।
তবে আমরা দৈনিক মাথাপিছু প্রায় ৬২.৫ থেকে ৬৭.৮ গ্রাম মাছ পেয়ে থাকি। আমরা কত গ্রাম মাছ পেয়ে থাকি দৈনিক মাথাপিছু, অর্থাৎ দৈনিক প্রত্যেক দিন আমরা মাছ পাই কত ৬২.৫ থেকে ৬৭.৮। এটা আমাদের কোথায় আসবে, MCQতে আসবে। তারপর এখন আমরা মাছের কথা বুঝছি, মাছ কী কী খায়, কীভাবে করতে হয়, মাছ চাষের জন্য কী কী কোন দেশের পানি উপযোগী বেশি, বুঝছি এতক্ষণে পড়াটা। এবার আমরা পশু পাখি নিয়ে পড়তে যাচ্ছি। পশু পাখি কৃষি কর্মকাণ্ডে বিরাট অংশ জুড়ে আছে পশু পাখি প্রতিপালন। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি গ্রাম অঞ্চলে কি সবাই মুরগি চাষ করে, অনেকে মুরগি পালন করে, অনেকে গরুকে লালন পালন করে, অনেকে মহিষ, আবার অনেকে ছাগল, অনেকে ভেড়া, এগুলো পালন করে। ভেড়াটা কম দেখা যায়, কিন্তু গরু, ছাগল, তারপর হাঁস মুরগি এগুলো কিন্তু বেশি দেখা যায়। আবার এখন গ্রামগঞ্জে কবুতরটাও বেশি দেখা যায়। এখন দেখি কৃষি কর্মকাণ্ডে বিরাট অংশ জুড়ে, অর্থাৎ অনেক বড় একটা অংশ জুড়ে কি আছে পশু পাখি প্রতিপালন। পশু পাখি ছাড়া ফসল উৎপাদন ও পুষ্টির কথা কিন্তু ভাবাই যায় না। গৃহপালিত পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রকৃতি অন্যতম। তার মধ্যে গরু ও মহিষ হাল চাষ ও ভারবাহী হিসাবে ব্যবহার করা হয়। পূর্বে আমাদের কি কৃষিকাজে ব্যবহার করা হয়তো কি গরু অথবা মহিষকে দিয়ে কি করা হতো, হাল চাষ করানো হতো লাঙ্গল দিয়ে, যেটা আমরা লাঙ্গল এবং গরু মহিষকে দিয়ে। কিন্তু বর্তমানে ট্রাক্টর বের হওয়ায় আমরা কি ওই গরু মহিষের ব্যবহারটা অনেকটাই কমে গেছে। বর্তমানে যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করলেও এখন আমাদের দেশে পশু শক্তির প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি, অর্থাৎ এখনও অনেকে কি করে পশু শক্তি দিয়ে ব্যবহার করে। কৃষকেরা হাল চাষের কাজে গরু মহিষ ব্যবহার করছেন ব্যাপকভাবে। পাড়াগাঁয়ের পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে গরু মহিষের গাড়ি, অর্থাৎ গরু মহিষের গাড়ি ছিল আগে, কোনো অটো সিএনজি ছিল না, আবার বাসও ছিল না, ট্রাকও ছিল না, অনেকটা কম ছিল, কিন্তু সবাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতো গরুর গাড়ি, মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলা। ঠিক তেমনি কিছুদিন আগে আমাদের এলাকাতে হয়েছে না একটা ঘোড়ার গাড়ি বিয়ে, দেখছিলা? ঘোড়ার গাড়িতে করে বোয়ানা হয়েছিল না কাছে গত বছর, ব্যান পার্টি সহ আসছে, এই যে ঘোড়ার গাড়ি করে বোয়ান ছিল। ঘোড়া দুইটা, হ্যাঁ, ঘোড়া কি লাথি মারে। তারপর দেখে এখন তারপর গরু, মহিষ, ছাগল, ভেড়া পালন করে আমরা দুধ ও মাংস পাচ্ছি। তাহলে গরু মহিষ পালন করলে আমরা কি পাচ্ছি, গরু থেকে দুধ পাচ্ছি, ছাগল থেকেও দুধ পাচ্ছি, মহিষ থেকেও দুধ পাচ্ছি। তাহলে আবার আমরা মাঝে মধ্যে কি মনে করো আমাদের গরুর বাচ্চা আছে, তাহলে আমাদের কুরবানি আসছে, তাহলে আমাদের থেকে মনে করো সাপোজ 3-4টা গরু আছে, 4টা গরু আছে, তাহলে 4টা গরু থেকে আমরা যে কোনো একটা গরুকে কুরবানি করে দিতে পারি। তাহলে আমাদের থেকে আর বাইরে থেকে বাজেট করে গরু কিনতে হচ্ছে না, আমাদের বাসায় গরু আছে, আমাদের গরু দিয়ে আমরাই কুরবানি করতে পারছি। এখন গরু থেকে আবার একটা গরু বের হয়েছে, জন্ম দিছে গরু, 8টা গরু থেকে 8টা গরু জন্ম নেয়। হ্যাঁ, তাহলে অনেক গরু হয়ে গেছে। তারপর তো আবার ছাগল ছিল, তাহলে ছাগল থাকলে তাহলে একটা ছাগল দিয়ে আমরা কুরবানি করছি, একটা বা 2টা ছাগল দিয়ে, তাহলে আরও ছাগল থেকে ছাগল বের হচ্ছে, ছাগল থেকে ছাগল বের হচ্ছে, সংখ্যা বাড়তেছে। তাহলে অন্যদিকে হাঁস মুরগি, কবুতর ভিত্তির এগুলো পালন করে আমরা মাংস ও ডিম পাচ্ছি। তাহলে হাঁস মুরগি পালন করে আমরা হাঁসের ডিম পাচ্ছি, আর হাঁস থেকেও বাচ্চা ফুটতেছে বের হচ্ছে, তাহলে মুরগি থেকেও বাচ্চা ফুটতেছে বের হচ্ছে। তাহলে হাঁস মুরগি লালন পালন করলে আমরা ডিম পাচ্ছি, তার পাশাপাশি আবার হাঁসের বাচ্চা পাচ্ছি। এবার আমাদের মাঝে মধ্যে ঘরে মনে করো কোনো আমিষ খাবার নাই, তাহলে আমরা একটা মুরগিকে জবাই করে দিয়ে কি করতে পারি, মুরগিকে রান্না করতে পারি। ঠিক তদ্রূপ গতকাল কী করা হয়েছে, ম্যামদের বাসায় 2টা মুরগি একদম অসুস্থ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন একটু পরে কালকে বা পরশু দিনে মারা যেতে পারে, তাহলে মুরগি দুটাকে কী করছে, জবাই করে দিছে, তো কালকে রান্না করছে। তাহলে আর কি করতে হয় না, ওই বাজার থেকে গিয়ে মুরগি আবার ক্রয় করতে হয় না, বাসায় ছিল, বাসা থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এরকম আমরা কৃষিকাজ ব্যবহার করতে পারি, কৃষিকাজগুলো করতে পারি। তারপরে কবুতর ভীতি, তাহলে ম্যামদের বাসায় কবুতর আছে কিন্তু, তারপরে তিতির, এগুলো পালন করে আমরা মাংস ডিম পাচ্ছি। অর্থাৎ বিভিন্ন পাখি আছে, কোয়েল পাখির ডিমও কিন্তু খাওয়া যায়। এবার আমরা দেখি বন ও বনায়ন, তাহলে আমরা তখন পশু পাখি পালন করে কী কী টাকা উপার্জন করা যায় সেটাও জানলাম, পশু পাখি কীভাবে খাওয়া যায়, কীভাবে কী করতে হয় সেটাও জানলাম। এখন আমরা জানবো বন ও বনায়ন। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলি, তাহলে বন কাকে বলি এটা আমরা মার্ক করব। আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাকে বলা হয় বনায়ন, তাহলে বনায়ন কাকে বলে এটাও পেয়ে গেছি। আমরা জানি ও প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে, গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। তাহলে কে অক্সিজেন গ্রহণ করে, কে ত্যাগ করে, এটা ইম্পর্টেন্ট। কাজে প্রাণীকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই গাছপালাকে আগে বাঁচাতে হবে।
কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের মোট আয়তনের 25 ভাগ বনাঞ্চল থাকা দরকার। কত ভাগ বনাঞ্চল? 25 ভাগ। এটা মনে রাখতে হবে। বনে বিভিন্ন ধরনের পশু পাখি কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে। তাহলে আমাদের একটা কাজ দিছে এখানে, কৃষির পরিধি আলোকে তোমাদের এলাকায় উৎপাদিত উদ্যান, ফসল, মৎস্য, পশু পাখি এবং বনের গাছপালা একটি তালিকা তৈরি করো। তাহলে একটা তালিকা তৈরি করতে বলছে। কি বলছে? কৃষির পরিধির আলোকে, কৃষি পার্ট একে আমরা যেটা পড়ছি, পার্ট একে কৃষির পরিধি, ওই বিষয়বস্তুর আলোকে তোমার এলাকায় উৎপাদিত উদ্যান, ফসল, মৎস্য, পশু পাখি, বনের গাছপালা একটা তালিকা তৈরি করো। অর্থাৎ তুমি আশেপাশে যেসব ফসল দেখবা, তুমি এক পাশে ফসল দিয়ে মাছ চাষ, উদ্যান চাষ দিয়ে ওগুলোর উপাদানগুলো লিখবা। তুমি মাছ চাষে কী কী দেখছো, উদ্যান চাষে কী কী দেখছো, ওইটাই তোমার কাজ। তারপর হচ্ছে মৎস্য, তুমি তোমার আশেপাশে কে কী মৎস্য পালন করতেছে, কেউ কি মাছ পালন করতেছে, কেউ কি মাছ বিক্রি করে উপার্জন করতেছে, ওইটা। তারপর পশু পাখি, কে কোন পশু পাখি লালন পালন করতেছে, তোমার গ্রামের এলাকাতে যদি দেখো তুমি ওইটা নিয়ে কাজ করে আনবা। তারপর বনের গাছপালা, তাহলে বনের গাছপালাতে কী কী, তোমাদের কারো আশেপাশে কোনো বন আছে বা কারো বাগান আছে যে অনেকগুলো গাছপালা থাকে, ওইটা খেয়াল করবা। ওইটা যদি মনে করো আছে, তাহলে কী কী গাছ আছে ওইটা একটা লিস্ট করে কি কাজগুলো করে আনবা। এবার আজকে পার্ট 3-এ যাই। পার্ট 3-এর পরে কিন্তু আমাদের আর কোনো ইয়া নাই, পার্ট 4 আছে। তাহলে এখন আমরা এখানে পার্ট 3-এ কি পড়তেছি? কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। আসলে আমরা ছবিটা দেখে মনে বুঝতে পারতেছি যে এখানে কোনো একটা কৃষক নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ঠিক যেটা কিছুদিন আগে ম্যামরা গেছি। তাও গেছি কি মৎস্য অধিদপ্তরের একটা প্রোগ্রামে। ওইখানে মৎস্য অধিদপ্তরে মাছ কীভাবে চাষ করা হয়, মাছের খাবার কীভাবে তৈরি করা হয়, সব কিছু বলা হয়েছে। তাহলে আমরা আগামীকাল কী করব? পার্ট 3টা পড়ব, কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য সেবা প্রাপ্তির উৎস, কীভাবে আমরা মৎস্য চাষ করব, কীভাবে মৎস্যজাত প্রোগ্রামগুলো হয়, এবং ওই যে প্রোগ্রাম যেগুলো হয়েছে সেগুলো আমরা নিজের চোখে দেখব এবং ওইখান থেকে কিছু ইনফরমেশন নেব। ঠিক আছে? সেগুলো আমাদের পেজে আছে, শিল্পকলা পেজে, যে কীভাবে গেছি, ওখানে কী আলোচনা করতেছে, কে কীরকম বক্তব্য বলছে, সব কিছু রেকর্ডিং করা আছে। তুমি চাইলে একটু কী করতে পারো, তোমরা চাইলে শিল্পকলা পেজে ঢুকে ওই মৎস্য অধিদপ্তরে এখানে ভিডিও দিলে সার্চ করলে ওখানে বিভিন্ন অপশানে তথ্য লেখা আছে। আবার ওখান থেকে পড়ো, পার্ট 3টা নিজেরাই পড়ে নিতে পারো। আমাদের যেদিন কৃষি শিক্ষা থাকবে সেদিন আমরা পড়বো। তাহলে আজকের কাজ হচ্ছে কৃষির পরিধির আলোকে তোমাদের এলাকায় উৎপাদিত উদ্যান, ফসল, মৎস্য, পশু পাখি এবং বনের গাছপালা একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। আর আমরা গত ক্লাসে পার্ট 1 পড়ছি, পার্ট 2 পড়ছি। আজকে পার্ট 1 আর পার্ট 2 মিলে আমাদের কয়টা এমসিকিউ হতে পারে? অন্তত এটাতে 10টা হলে এটাতে 10টা 20টা হইতে পারে। তাহলে 20টা বা 30টা আমাদের কী করতে হবে? জ্ঞানমূলক রেডি করতে হবে। আর অবশ্যই কী করতে হবে? আলাদা খাতা বানাইতে হবে। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকু। আজকের ক্লাস আমাদের কৃষি শিক্ষা এতটুকু। ক্লাসটা বুঝছো পড়াটা? ঠিক আছে, আল্লাহ হাফেজ।